প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি মানুষের জনন এই অধ্যায়ে প্রেগনেন্সি এবং পার্চুরেশন অর্থাৎ গর্ভাবস্থা ও প্রসব এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আসছি আমি প্রেগনেন্সি অর্থাৎ গর্ভাবস্থা। নিষেক হওয়ার পর জাইগোট মরুলাতে রূপান্তরিত হয় এবং তারপর সেটা জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম সেই এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হয়। এগুলো আমরা পড়ে এসেছি এবং রোপিত হওয়ার পর প্লাসেন্টা গঠিত হয়, এটাও আমরা পড়েছি। তো এই যে গর্ভে জরায়ুর মধ্যে ভ্রূণ অবস্থান করে যে সময় অর্থাৎ প্রসব হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত, নিষেক থেকে শুরু করে পূর্ববর্তী সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত এই যে সময়কাল, এটাকে বলা হয় গর্ভাবস্থা বা জেস্টেশন পিরিয়ড। এটা মায়ের শেষ যে রজস্রাব হয় বা মেনস্ট্রুয়েশন, লাস্ট মেনস্ট্রুয়েশন থেকে দেখা গেছে গড়ে 256 থেকে 270 দিন পর্যন্ত। আমরা অ্যাভারেজ এটা 266 দিন লিখেছি, 256 to 270 ডেজ ডিম্বাণু শেষ ডিম্বাণু নিঃসরণের পর থেকে বা লাস্ট মেনস্ট্রুয়েশন থেকে এটা বলা হয় যে 266 দিন। তবে আমরা সর্বাধিক এটা 280 দিন পর্যন্ত হয়। 280 দিন অর্থে 9 মাস 10 দিন, 9 মাস 10 দিন, সর্বাধিক 280 দিন পর্যন্ত গর্ভাবস্থা থাকতে পারে। হ্যাঁ, আর গড়পড়তা 266 দিন থেকে 270 দিনের মধ্যেই সাধারণত বেশিরভাগ সময় শিশু ভূমিষ্ঠ হয়। তো এই গর্ভাবস্থা চলাকালীন মায়ের দেহে নানা পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনগুলো একটু আলোচনা করব। মায়ের জরায়ু ইউটেরাস এনলার্জমেন্ট হয়, অর্থাৎ জরায়ু আকার বৃদ্ধি পায়। কর্পাস লুটিয়াম এনলার্জমেন্ট অর্থাৎ কর্পাস লুটিয়াম প্রথম 3-4 মাস কর্পাস লুটিয়ামের আকার বৃদ্ধি পায়। সার্ভাইকাল গ্ল্যান্ডস এনলার্জমেন্ট অর্থাৎ সার্ভিক্স, জরায়ুর যে নিচে যে সার্ভিক্স রয়েছে সেই সার্ভিক্সে যে গ্রন্থিগুলো রয়েছে তার আকার বৃদ্ধি পায়। ইনক্রিজ এলএইচ অ্যান্ড এফএইচ, এলএইচ এবং এফএসএইচ এই দুটি হরমোন, লিউটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই দুটি হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। ম্যামারি গ্ল্যান্ডস এনলার্জমেন্ট, স্তনগ্রন্থির আকার বৃদ্ধি পায়, ফলে স্তনের আয়তন বৃদ্ধি পায়। একই সঙ্গে নিপল অর্থাৎ স্তনবৃন্তের আকার বৃদ্ধি পায় এবং অ্যারিওলা অর্থাৎ নিপিলের চতুর্দিকে যে বৃত্তাকারে যে গোলাকার যে দাগ থাকে, ব্রাউন দাগ, অ্যারিওলার আকারও বৃদ্ধি পায় এবং অ্যারিওলা ডিপ কালার্ড হয়। ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, প্রায় 30% মতো হৃদ উৎপাদ বা কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পায়। ইনক্রিজ আরবিসি প্রোডাকশন বা এরিথ্রোপোয়েসিস, লোহিত কণিকার উৎপাদন বৃদ্ধি পায়, এরিথ্রোপোয়েসিসের হার বৃদ্ধি পায়। ইনক্রিজড অক্সিজেন ডিমান্ড, অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায় প্রায় 20%, কারণ এই সময় গর্ভে ভ্রূণ থাকে। তো ভ্রূণের পুষ্টির জন্য, ভ্রূণের শ্বসনের জন্য এই সময় পুষ্টি চাহিদাও যেমন বৃদ্ধি পায়, পাশাপাশি অক্সিজেনের চাহিদাও মায়ের বৃদ্ধি পায়, কারণ মায়ের মাধ্যমেই তো অক্সিজেন ভ্রূণ পায়। এছাড়া মায়ের ওজন বৃদ্ধি হয়, যেহেতু গর্ভস্থ ভ্রূণ রয়েছে, অ্যামনিওটিক ফ্লুইড রয়েছে, প্লাসেন্টা রয়েছে, এগুলোর ওজন রয়েছে। তো সেগুলো সব মিলিয়ে মায়ের ওজনও বৃদ্ধি পায়। এছাড়াও এগুলো তো স্বাভাবিক, এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রথম 2-3 মাস মায়ের ক্ষেত্রে কিছু মর্নিং সিকনেস দেখা যায়। মর্নিং সিকনেস কথার অর্থ সকালে ঘুম থেকে ওঠার পর গা বমি বমি করা, গা বা ব্যথা করা ইত্যাদি কিছু লক্ষণ দেখা যায়। কিছু কিছু খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয়, এগুলোকে বলে মর্নিং সিকনেস। এইসব কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এখানে আরেকটা আমি বিষয় আলোচনা করে নেব যে প্রেগনেন্সি কি করে বোঝা যায়, পরীক্ষা করা যায়। কারণ প্রেগনেন্সির এই যে লক্ষণগুলো সাথে সাথে তো নিষেকের পরে পরে ঠিক বোঝা যায় না। তো এর জন্য প্রেগনেন্সি টেস্ট করা হয়। প্রেগনেন্সি টেস্ট কিট রয়েছে, সেই কিটের সাহায্যে প্রেগনেন্সি টেস্ট করা হয়। তো প্রেগনেন্সি টেস্টে কোন বিষয়টি টেস্ট করা হয় না, প্রেগনেন্সির ঠিক পরে পরে এইচসিজি অর্থাৎ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। এটা জানি আমরা প্লাসেন্টা থেকে ক্ষরিত হয়, অর্থাৎ প্লাসেন্টা তৈরি হওয়ার সাথে সাথেই এটা ক্ষরণ বৃদ্ধি পায়। তো 10 দিনের মধ্যেই এর ক্ষরণ রক্তে অনেক বেড়ে যায় এবং তার ফলেই মূত্রের সাথে
মায়ের মূত্রের সাথে এইচসিজি নির্গত হতে থাকে। তো যে পরীক্ষাটা করা হয় তাতে মূত্রে এইচসিজির উপস্থিতি নির্ণয় করে বোঝা যায় যে প্রেগনেন্সি হয়েছে কি হয়নি, এবং দেখা গেছে যে এটা 98% ক্ষেত্রে এই প্রেগনেন্সি কিটের সাহায্যে সঠিকভাবে প্রেগনেন্সি নির্ণয় করা সম্ভব। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এইচসিজি যা প্লাসেন্টা থেকে পরিত হয়, এটাই হচ্ছে শনাক্ত করা হয় প্রেগনেন্সি টেস্টের মাধ্যমে। এবার আমরা আলোচনা করব পার্চুরেশন অর্থাৎ প্রসব। তো প্রসব আলোচনা করতে গেলে নিশ্চয়ই এটা বুঝতে পারলে আগে, তো প্রসব আলোচনা করতে গেলে আমরা কয়েকটা বিষয় এখানে একটু প্রথমে বলে নেব যে প্রসব যে একটা ভ্রূণ যে ডেভেলপ করে গিয়েছে তা আমরা কি করে বুঝবো যে ভ্রূণটা ডেভেলপ করেছে, সেটা আমরা বুঝবো কি করে, এবং ভ্রূণ কি করে সে তার সিগন্যাল আসে যে এবার প্রসবের সময় হয়ে গিয়েছে। এটা বোঝার জন্য একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ফিটাল ইজেকশন রিফ্লেক্স। ফিটাল ইজেকশন রিফ্লেক্স, এই বিষয়টি আমরা একটু জানতে হবে। এটা হলো যে যখনই শিশু ভ্রূণ ফিটাস, আমরা বলবো ফিটাস যখন পূর্ণাঙ্গ হয়ে যায়, অর্থাৎ তার প্রসবের সময় হয়ে আসে, তখনই প্লাসেন্টা এবং ফিটাস বোথ এর একটা মাইল্ড, খুব অল্প মৃদু একটা সংকোচন হয়। এই যে ফিটাসের এবং ফিটাস এবং ইউটেরাসের যে একটা ফিটাস বলবো না, প্লাসেন্টা এবং ইউটেরাসের যে ইউটেরাস ওয়ালের যে একটা মৃদু সংকোচন হয়, সেই মৃদু সংকোচনকে বলা হয় ফিটাল ইজেকশন রিফ্লেক্স। এই ফিটাল ইজেকশন রিফ্লেক্স স্নায়ুর মাধ্যমে পৌঁছে যায় মস্তিষ্কে, এবং মস্তিষ্কের যে অন্তঃক্ষরা অংশ যেটা, সেখান থেকে যে পিটুইটারি গ্ল্যান্ডের যে পশ্চাৎখণ্ড আমরা জানি, সেখান থেকে অক্সিটোসিন হরমোন ক্ষরণ শুরু হয়। অর্থাৎ এই যে প্রসব, এটা একটা স্নায়ু এবং হরমোন উভয়ের নিয়ন্ত্রণে ঘটে। তাহলে একটা ফিটাল ইজেকশন রিফ্লেক্স হলো, এবং তার ফলে সেই স্নায়ুর দ্বারা সেটা মস্তিষ্কে বাহিত হলো, মস্তিষ্কের পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন ক্ষরণ শুরু হয়, এবং অক্সিটোসিন হরমোন ক্ষরণ শুরু হলে পরেই এটি রক্তের দ্বারা বাহিত হয়ে এসে জরায়ুর মধ্যে কন্ট্রাকশন অর্থাৎ সংকোচন শুরু করে। সাথে সাথেই তৈরি হয় কিন্তু লেবার পেইন। লেবার পেইন কথার অর্থ হলো প্রসবের জন্য যে যন্ত্রণা। অর্থাৎ ফিটাল ইজেকশন রিফ্লেক্সের পরে অক্সিটোসিন ক্ষরণ শুরু হয়, এবং সেটা তারপরেই কিন্তু লেবার পেইন শুরু হয়। এই পার্চুরেশন অর্থাৎ প্রসব তিনটে দশায়, ডায়ালেশন স্টেজ বা প্রসারণ দশা, এক্সপালশন স্টেজ বা নির্গমন দশা, এবং প্লাসেন্টাল স্টেজ বা প্লাসেন্টা দশা। তিনটি দশা: ডায়ালেশন স্টেজ, প্রসারণ দশা, এক্সপালশন স্টেজ বা নির্গমন দশা, এবং প্লাসেন্টাল স্টেজ বা প্লাসেন্টা দশা। ডিউরেশন অর্থাৎ স্থায়িত্ব। প্রথমে ডায়ালেশন স্টেজ, এটা 6 থেকে 12 ঘন্টা এর স্থায়িত্ব। এই সময় এই যে অক্সিটোসিন ক্ষরণ হলো, তার ফলে ইউটেরাইন কন্ট্রাকশন হয়, অর্থাৎ জরায়ুর মধ্যে প্রবল সংকোচন শুরু হয়। আর এই সংকোচনের ফলে যে অ্যামনিওটিক পর্দা রয়েছে, অ্যামনিয়ন যে পর্দা, সে অ্যামনিয়ন পর্দা বিদীর্ণ হয়। অ্যামনিয়ন বিদীর্ণ হলে অ্যামনিওটিক ফ্লুইড, যার মধ্যে ফিটাস থাকে, নিমজ্জিত থাকে, ফ্লুইড নির্গত হয়, এবং সেটা সার্ভিক্স দিয়ে উজ আউট করে, অর্থাৎ বাইরের দিকে নির্গত হতে থাকে। চলতি কথায় এগুলোকে বলে জল ভাঙা, গ্রাম্য কথায় জল ভাঙা বলে, মানে অ্যামনিওটিক ফ্লুইড নির্গমন হওয়া শুরু হয়। একই সঙ্গে এর ফলে সার্ভাইকাল ডায়ালেশন স্টার্টস, অর্থাৎ সার্ভিক্স প্রসারণ হতে শুরু করে। এই ঘটনাটা কিন্তু রিল্যাক্সিনের প্রভাবে ঘটতে থাকে। রিল্যাক্সিন প্লাসেন্টা থেকে ক্ষরিত হয়, সেই রিল্যাক্সিনের প্রভাবে সার্ভিক্সের প্রসারণ শুরু হয়। এখানে যে লিগামেন্ট গুলো রয়েছে, শ্রোণী গহ্বরের যে শ্রোণী দেশে যে পেশি রয়েছে, অ্যাবডোমিনাল যে পেশিগুলো রয়েছে, শ্রোণী যে পেশি রয়েছে শ্রোণী অঞ্চলে, সেগুলো রিল্যাক্সেশন হতে থাকে, প্রসারণ হতে থাকে, এবং তার ফলে সার্ভিক্সের প্রসারণ ঘটে।
তাহলে এই ঘটনাগুলো ডায়ালেশন স্টেজের ঘটনা। এরপরে আসছে এক্সপালশন স্টেজ। এটা 20 মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে, অর্থাৎ সন্তান নির্গমন। এই সময় রিল্যাক্সিনের প্রভাবে সার্ভিক্স ফুল ডাইলেটস, অর্থাৎ পূর্ণভাবে প্রসারিত হয়। প্রায় দেখা গেছে 10 সেন্টিমিটার চওড়া হয়ে যায় সার্ভিক্স, এবং ফিটাস এক্সপেলড ফ্রম ইউটেরাস বাই কম্বাইন্ড ফোর্সেস অফ ইউটেরাইন অ্যান্ড অ্যাবডোমিনাল মাসল কন্ট্রাকশন। অর্থাৎ ফিটাস এবার বাইরে বেরিয়ে আসে। কেন? জরায়ুর সংকোচন হয়, জরায়ু প্রবলভাবে সংকুচিত হতে থাকে ওপর থেকে সার্ভিক্সের দিকে ক্রমশ, এবং অ্যাবডোমিন অর্থাৎ যে তলপেটের যে মাসল, স্টোনি গহ্বরের উপরে যে মাসল রয়েছে, সেই মাসেলও কন্ট্রাকশন হতে থাকে, সংকোচন হতে থাকে। এই সব সার্বিক সংকোচনের ফলে ফিটাসটাকে ঠেলে জরায়ু সার্ভিক্সের দিকে পাঠিয়ে দেয়, এবং প্রথমে ফার্স্ট হেড অফ দ্য ফিটাস কামস আউট। প্রথমে মাথার দিকটা সার্ভিক্সের দিকে ঘুরে আসে এবং মাথা বাইরে বেরোয়, তারপর হোল বডি বাইরে বেরিয়ে আসে। তাহলে এটা হলো, এবং সেই জরায়ু ছিদ্র দিয়ে, সার্ভিক্স থেকে জরায়ু ছিদ্র দিয়ে এটা বেরিয়ে আসে। তাহলে এটা হলো এক্সপালশন স্টেজ। এরপরে শেষ প্লাসেন্টাল স্টেজ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 10 থেকে 15 মিনিটের মধ্যে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে প্লাসেন্টাল স্টেজ আসে। অর্থাৎ যে প্লাসেন্টা সন্তানকে পুষ্টি যোগাতো বা রেচন পদার্থ বহিষ্করণে ফিটাসের সাহায্য করতো, তার তো আর প্রয়োজন নেই, যেহেতু সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। সুতরাং প্লাসেন্টা বাইরে নির্গত হয়, বিচ্ছিন্ন হয়। কিভাবে? না, পাওয়ারফুল ইউটেরাইন কন্ট্রাকশন, অর্থাৎ প্রবল জোরে এবার জরায়ুর সংকোচন শুরু হয়। ফলে জরায়ুর দেয়াল থেকে প্লাসেন্টা বিচ্ছিন্ন হয়ে বাইরে বেরিয়ে আসে। জরায়ুর প্রবল সংকোচনের ফলে বিচ্ছিন্ন হয়ে বাইরে বেরিয়ে আসে। এই যে সংকোচনটা ঘটে, এই সংকোচন, আরেকটা জিনিস সংকোচন হয়, সেটা হচ্ছে কন্ট্রাকশন অফ ব্লাড ভেসেল অফ ইউটেরাস। যে রক্ত, কারণ বিচ্ছিন্ন, যখনই প্লাসেন্টা বিচ্ছিন্ন হবে তখন তো রক্তজালকগুলো ছিঁড়ে যাবে, ফলে প্রবল রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু রক্তজালকগুলো যদি সংকুচিত হয় তাহলে রক্ত প্রবাহ বন্ধ করে দিতে পারে, তাই রক্তজালকগুলো সংকোচন হয়, ব্লাড ভেসেলের সংকোচন হয়, ফলে রক্ত আর তত নির্গত হয় না। এছাড়া যে সন্তানের যে আম্বিলিক্যাল কর্ড থাকে, ফিটাসের যে আম্বিলিক্যাল কর্ড, এটাও কেটে দেওয়া হয় এই সময়। অম্বিলিক্যাল কর্ড অর্থাৎ নাভিরজ্জু কেটে প্লাসেন্টা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আর এই প্লাসেন্টা 10 থেকে 15 মিনিটের মধ্যে জরায়ু থেকে সার্ভিক্স হয়ে যোনিপথের মাধ্যমে দেহের বাইরে চলে আসে। তাহলে এই হচ্ছে 3টে স্টেজ এবং তার ঘটনা। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা, এই ঘটনাগুলো তোমরা এই চার্ট আকারে এটা লিখে ফেলবে, এবং এটা বুঝতেই পারলে যে গুরুত্বপূর্ণ যে হরমোনগুলো এখানে সাহায্য করে, সেটা হলো অক্সিটোসিন এবং রিল্যাক্সিন, এই দুটো গুরুত্বপূর্ণ হরমোন। এখানে সাম্প্রতিককালে আরেকটি হরমোনের ভূমিকার কথা জানা গেছে, সেটা হলো কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। আমরা এগুলো জানি হাইপোথ্যালামাস থেকে করিত হয়, কিন্তু জানা গেছে রিসেন্টলি যে প্লাসেন্টা থেকে গর্ভাবস্থা, প্রসবের প্রাক মুহূর্তে প্লাসেন্টা থেকে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন খরিত হয়, যেটা হাইপোথ্যালামাস থেকে নর্মাল মানুষের ক্ষেত্রে খরিত হয়। এটা কিন্তু গর্ভবতী মহিলার প্রসবের ঠিক আগে খরিত হয় প্লাসেন্টা থেকে, এবং বিজ্ঞানীরা মনে করছেন যে এটা একটা ক্লক, অর্থাৎ ঘড়ি হিসেবে কাজ করছে, মানে কোন সময় শিশু ভূমিষ্ঠ হবে। যদি কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ প্লাসেন্টা থেকে শুরু হয়, তাহলে সিগন্যাল পায় যে শিশু ভূমিষ্ঠ হওয়ার, ব্রেন সিগন্যাল পায় যে এই সময় শিশু ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত। এক্ষেত্রে বিজ্ঞানীদের মত, যদি কখনো অ্যাবনর্মাল ক্ষেত্রে প্লাসেন্টা যদি নর্মাল প্রসবের আগেই যদি কর্টিকোট্রপিন রিলিজিং হরমোনের ক্ষরণ করতে শুরু করে, তাহলে সিগন্যাল পেয়ে যাওয়ার জন্য জরায়ু সংকোচন ঘটিয়ে অপরিণত ফিটাসকে বাইরে বার করে দেয়, অর্থাৎ প্রিম্যাচিওর বার্থ হয়, ফিটাসের প্রিম্যাচিওর বার্থ, অর্থাৎ আগেভাগে জন্ম হয়ে যায়। তাহলে
আরেকটা হরমোনেরও ভূমিকা তোমরা জানলে, সেটা হলো কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। আশা করি তোমরা এই প্রেগন্যান্সি এবং পার্চুরেশন বুঝতে পেরেছো।